সালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমাদের থিম রাইটিং এর লাস্ট ভিডিও। এই ভিডিওতে আমরা আরো 5টা কবিতা নিয়ে আলোচনা করতেছি। তো কি কি কবিতা এখানে আপনারা দেখতে পাইতেছেন: পিস, ব্লোয়িং ইন দ্য উইন্ড, ডেথ বেড, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স এন্ড বার্ড। প্রত্যেকটা কবিতা কোন কোন পেজে আছে সেটা এখানে লেখা আছে, আপনারা একবার স্ক্রিনশট দিয়ে রাখবেন, দিয়ে দেখবেন। অ্যান্ড অবশ্যই প্রথম লাইন দেখে যাবেন। প্রথম লাইন প্রত্যেকটা কবিতার খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রশ্ন যখন আসবে তখন এই টাইটেল দিয়ে দিবে না, হয়তো কবিতাটা পুরোটা তুলে দিবে। তো কবিতাটা কোন কবিতা আসছে সেই কবিতাটা বোঝার জন্য আপনাদেরকে প্রথম লাইনটা অবশ্যই অবশ্যই দেখতে হবে। আর প্রথম লাইনটা যদি মুখস্থ নাও থাকে, অ্যাটলিস্ট কবিতাটা দেখে যাতে বুঝতে পারেন যে কোন কবিতার থিম আসছে এবং সেটা যেন লিখতে পারেন। আর কিছু কিছু কবিতা অনেক বড় থাকে, সেই কবিতাগুলোতে দুই তিনটা অংশ থাকে। তো দ্বিতীয় অংশ তৃতীয় অংশের এরকম প্রত্যেকটা অংশের প্রথম লাইন আপনারা এরকম করে দেখে যাবেন, দেখে গেলে যাতে বুঝতে পারেন কোন কোন কবিতাটা আসছে। তো আমরা আজকের ভিডিও শুরু করব। প্রথম কবিতা হচ্ছে পিস, সেটা দিয়ে। পিস লিখছেন জর্জ হার্বার্ট। ওকে। তো এই কবিতাটা কি নিয়ে যদি আবার মূল ভাবটা এখানে বলি, সেটা হচ্ছে সত্যিকারের শান্তি অনুসন্ধানের একটা আধ্যাত্মিক যাত্রা এখানে তুলে ধরা হয়েছে। কবি দেখাইতে চাইছে যে প্রকৃতি বা বাহ্যিক সৌন্দর্যের যে প্রকৃত শান্তি সেটা এখানে পাওয়া যায় না, বরং ঈশ্বরের প্রতি যে বিশ্বাস এবং আধ্যাত্মিক উপলব্ধি সেটার মাধ্যমেই শান্তি অর্জন করা সম্ভব। কবিতাটি বোঝাইছে যে পাপ এবং অশান্তি থেকে মুক্তি পেতে হইলে ঈশ্বরের যে শিক্ষা এবং ত্যাগ সেটাকে গ্রহণ করতে হবে। এখানে ঈশ্বর বলতে জিজাসকে বোঝানো হয়েছে। আর সেখানেই মানুষের অন্তরে প্রকৃত শান্তি নিহিত থাকবে। আচ্ছা, তো আমরা যদি থিম পড়ি, the poem reflects a spiritual journey to find true peace, which isn't found in nature or beauty, but through the divine। মানে হচ্ছে এই কবিতাটি সত্যিকারের শান্তি খুঁজে পাওয়ার একটা আধ্যাত্মিক যাত্রার প্রতিফলন। কবি উপলব্ধি করেন যে প্রকৃতি বা সৌন্দর্যের মধ্যে নয়, বরং ঐশ্বরিক যে সত্তা সেটার মধ্যেই, ডিভাইন মানে হচ্ছে ঐশ্বরিক সত্তা, সো ঐশ্বরিক সত্তার মধ্যেই প্রকৃত যে শান্তি সেটা নিহিত। দ্য poet discovers that peace lies in the teachings and sacrifice of God or Christ, symbolized by the wit that brings joy and freedom from sin to those who embrace it। আমরা এক এক করে যাই। The poet discovers that peace lies in the teachings and sacrifice of God Christ। মানে হচ্ছে আহ ঈশ্বর বা খ্রিস্ট, যীশু খ্রিস্ট আর কি, তার শিক্ষা এবং আত্মত্যাগের মাধ্যমেই যে সেই শান্তি অর্জিত হয়, যেটা কিনা বাই দ্য ওয়েট দ্যাট ব্রিংস জয় অ্যান্ড ফ্রিডম ফ্রম সিন। ওয়েট একটা সিম্বলিক অর্থে ইউজ করা হয়েছে, গমের যে প্রতীকী হিসেবে বোঝানো হয়েছে। এই গম যারা গ্রহণ করে বা যারা এমব্রেস করে তাদের জীবনে আনন্দ আসে এবং তারা পাপ থেকে মুক্তি লাভ করে, এরকম একটা লাইন কবি তার মাধ্যমে আমরা পাই। এই জন্য এখানে থিমে এটাকে অ্যাড করা হয়েছে। তো এই হচ্ছে এই কবিতাটার থিম বা মূল ভাব। এর পরের কবিতাতে আমরা যাব, সেটা হচ্ছে ব্লোয়িং ইন দ্য উইন্ড। আমরা এটা অবশ্যই কেউ না কেউ গান হিসেবে শুনছি, অনেক পরিচিত একটা গান। স্পেশালি জুলাই আন্দোলনের সময় এই গানটা অনেক ইউজ করা হয়েছিল। যাই হোক, তো এই গান বা কবিতা, এই কবিতার মূল ভাব যদি এক লাইনে বলি, দুই এক লাইনে বলি, সেটা হচ্ছে স্বাধীনতা এবং মানবাধিকারের যে গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করা হয়েছে খুব সহজেই। কবি এখানে যুদ্ধ, অবিচার বা মানুষের যেই অজ্ঞতার বিরুদ্ধে প্রশ্ন তোলা সেটা দেখাইছেন, এবং সমাজ যে প্রায় স্পষ্ট সত্যগুলোকে উপেক্ষা করে সেগুলোকে দেখানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে যে মানুষের যে সমস্যা, সমস্যার উত্তর চারপাশেই ছড়ানো আছে, ব্লোয়িং ইন দ্য উইন্ড, বাতাসেই ছড়ানো আছে, কিন্তু আমরা সেগুলোকে বুঝতে বা গ্রহণ করতে এবং সেই অনুযায়ী কাজ করতে ব্যর্থ হচ্ছি। খুবই সহজ। তো আমরা যদি থিমটা পড়ি, ব্লোয়িং ইন দ্য উইন্ড এক্সপ্লোরস থিমস অফ পিস, ফ্রিডম অ্যান্ড হিউম্যান রাইটস। মানে হচ্ছে এই গানটা শান্তি, স্বাধীনতা এবং মানবাধিকারের যে বিষয়গুলো সেগুলোকে অনুসন্ধান করে। বব ডিলান, যিনি গানটা গাইছেন, raises questions about war, injustice and ignorance, emphasizing how society often overlooks obvious truth। মানে হচ্ছে raises question, বুঝতেই পারতেছি। আহ, বব ডিলান যুদ্ধ, অবিচার এবং অজ্ঞতা নিয়ে একের পর এক প্রশ্ন তুলছেন এবং দেখাইছেন, কি দেখাইছেন, যে সমাজ প্রায়ই সুস্পষ্ট যে সত্য সেগুলোকে উপেক্ষা করে, অবভিয়াস ট্রুথকে উপেক্ষা করে, ওভারলুক করে। দ্য সং সাজেস্ট দ্যাট দ্য অ্যান্সার্স টু দিস প্রবলেমস এক্সিস্ট অ্যারাউন্ড আস। মানে গানটা ইঙ্গিত দেয় যে আমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলোর উত্তর আমাদের চারপাশেই বিদ্যমান, কিন্তু আমরা সেগুলোকে স্বীকার করতে পারতেছি না। এই জন্য বলা হয়েছে বাট উই ফেইল টু অ্যাকনলেজ অর অ্যাক্ট অন দেম। এই জন্য আমরা এগুলোকে স্বীকার করতে ব্যর্থ হচ্ছি। এটাই হচ্ছে এই কবিতার আলটিমেট থিম। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা পরবর্তী কবিতায় চলে যাব।
পরবর্তী কবিতার নাম হচ্ছে ডেথ বেড। এটা হচ্ছে ইমাম আল গাজালি নামের এক কবি লিখছেন। আচ্ছা, তো এটা নিয়ে যদি দুই এক লাইন বলি, সেটা হচ্ছে মৃত্যুর পরে আত্মার যেই মুক্তি বা চিরস্থায়ী জীবনের যে ভাবনা, সেটাকে নিয়ে এই কবিতাটা লেখা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে মানবদেহ একটা সাময়িক আবাস বা বাসস্থান, কিন্তু আত্মা হচ্ছে চিরন্তন। কবিতাটিতে মৃত্যুতে ভয় না করে বরং এক উচ্চতর আধ্যাত্মিক জীবনে প্রবেশের ধারণা এখানে তুলে ধরা হয়েছে। পার্থিব যে দুঃখ কষ্ট, সেটা থেকে মুক্তি পেয়ে সৃষ্টিকর্তার সঙ্গে যেই মিলিত হওয়ার আনন্দ, এই কবিতাতে এই মূল ভাবটা প্রকাশ পাইছে। এখন আমরা যদি এটার থিম যেটা লেখা হয়েছে সেটা পড়ি। ইমাম আল গাজালি's deathbed reflects on the soul's liberation after death। মানে হচ্ছে ইমাম আল গাজালির ডেথবেড মৃত্যুর পরে আত্মার যে মুক্তি সেটার কথা প্রতিফলন করছে বা প্রতিফলিত হয়েছে। He emphasizes that the body is only a temporary home। তিনি জোর দিয়ে বলছেন যে দেহ কেবল একটি অস্থায়ী বাসস্থান, while the soul is eternal, কিন্তু আত্মা চিরস্থায়ী। Death is not the end, বাট এ ট্রানজিশন টু এ হায়ার স্পিরিচুয়াল এক্সিস্টেন্স। মানে হচ্ছে মৃত্যু কোনো শেষ না, নট দ্য এন্ড, বরং এটি উচ্চতর একটা আধ্যাত্মিক অস্তিত্বে প্রবেশের একটা সেতু। আচ্ছা, দ্য পোয়েম সেলিব্রেটস ফ্রিডম ফ্রম ওয়ার্ল্ডলি পেইন অ্যান্ড রিইউনিয়ন উইথ ডিভাইন। সেলিব্রেট করে ফ্রিডম ফ্রম ওয়ার্ল্ডলি পেইন। পেইন মানে হচ্ছে আমরা যেই জাগতিক যেই দুঃখ কষ্ট, সেগুলোকে বোঝানো হয়েছে। সো পার্থিব যে যন্ত্রণা, সেটা থেকে মুক্তি পেয়ে ঐশ্বরিক যে সত্তা, সেটার সঙ্গে যে পুনর্মিলন, সেটার আনন্দকে এই কবিতাতে উদযাপন করা হয়েছে। আচ্ছা, এর পরের কবিতাতে চলে যাব। হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। এই কবিতার প্রথম লাইনও হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, তো আসলে আপনারা বুঝতেই পারবেন কোন কবিতা আসছে। এই কবিতা নিয়ে যদি সংক্ষেপে বলি, এই কবিতাটা মানুষের যে অন্তর, সে অন্তরের ভেতরে থাকা আশার শক্তিকে সুন্দরভাবে তুলে ধরছে। আশা এখানে এমন একটি অনুভূতি হিসেবে দেখানো হয়েছে যে দুঃসময় বা জীবনের যে ঝড়ঝাপটা, সেগুলোর মাঝেও মানুষকে সাহস এবং ভরসা যোগায় এই হোপ বা আশা। কবিতাটি বোঝায় যে আশা নীরবেই মানুষের পাশে থাকে এবং কষ্টের সময় তাকে শক্তি দেয়, এবং কখনো হার না মানার যে স্পিরিট, সেটা মানুষ অব্যাহত রাখে এই হোপের মাধ্যমে। কারণ আমরা যদি এই 4-5 লাইনের থিমটা পড়ি, দ্য পোয়েম প্রেজেন্টস হোপ অ্যাজ এ রেজিলিয়েন্ট এভার প্রেজেন্ট ফোর্স উইদিন দ্য সোল। মানে হচ্ছে এই কবিতাটি বা কবিতায় আশাকে মানুষের যে আত্মার ভেতরে থাকা এক অটুট এবং সর্বদা উপস্থিত, ঠিক আছে, এভার প্রেজেন্ট, সর্বদা উপস্থিত শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে, ফোর্স বা শক্তি। লাইক এ বার্ড ইট সিং সুইটলি ইভেন ডিউরিং লাইফ স্টর্মস অ্যান্ড হার্ডশিপস। মানে হচ্ছে আশাকে একটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে, যে জীবনের ঝড় এবং কঠিন পরিস্থিতির মাঝেও মধুর সুরে গান গায়। Despite offering comfort and strength in the darkest time, hope asks for nothing in return। মানে অন্ধকারতম সময়েও মানুষকে আশা যখন সান্ত্বনা এবং শক্তি দেয়, তারপরও সে বিনিময়ে কিছুই চায় না। তো এই হোপ নিয়ে খুব সুন্দর একটা কবিতাটা লেখা হয়েছে, আপনারা আশা করি বুঝতে পারবেন। আমাদের ফাইনাল অ্যান্ড দ্য লাস্ট থিম অফ দিস এইচএসসি থিম ভিডিও, আমাদের এই কবিতাটাই আমাদের এই বইয়েরই শেষ কবিতা, তো এরপরে এই জন্য আর কোনো কবিতা রাখা হয় নাই। অ্যান্ড এই কবিতা নিয়ে আমরা আলোচনা করছি আগেও কোনো ক্লাসে হয়তো। বার্ড লিখছেন পাবলো নেরুদা, স্প্যানিশ একজন কবি। যাই হোক, তো সংক্ষেপে যদি এই কবিতা নিয়ে আমরা বলতে চাই, তো এই কবিতাটাতে একটা পাখির প্রতীকী একটা যাত্রা তুলে ধরা হয়েছে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং নিরবিচ্ছিন্ন একটা প্রবাহকে উদযাপন করা হয়েছে। এখানে দিনকে একটা উপহার হিসেবে দেখানো হয়েছে, মানে রাত যে তারপরে দিন, সেই দিনকে একটা উপহার হিসেবে দেখানো হয়েছে, যেটা আকাশ, পৃথিবী এবং সব জীবকে এক সূত্রে বাঁধে। কবিতাটি উচ্চ একটা দৃষ্টিকোণ বা হায়ার একটা পার্সপেক্টিভ থেকে আমরা জীবনকে পর্যবেক্ষণ করি। যে প্রকৃতির নিজস্ব একটা ভাষা এবং গভীরতা রয়েছে, সেটাও আমরা এই কবিতা থেকে বুঝি। মানুষের সঙ্গে প্রকৃতির যে একটা সম্পর্ক, অন্তর্নিহিত একটা সম্পর্ক, এবং প্রকৃতির যে চিরন্তন ছন্দ, এই কবিতাতে সেটা প্রকাশ পাইছে। আমরা যদি থিমটা পড়ি, দ্য পোয়েম সেলিব্রেটস দ্য বিউটি অ্যান্ড দ্য হারমোনি অফ নেচার থ্রু দ্য ম্যাটাফরিক্যাল জার্নি অফ বার্ডস। মানে এই কবিতাটি পাখির একটা মেটাফরিক জার্নি বা রূপক একটা যাত্রার মাধ্যমে কি কি দেখায়, প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সামঞ্জস্যকে উদযাপন করে, সেলিব্রেট করে। ইট ইলাস্ট্রেটস হাউ দ্য ডে পাসেস লাইক এ গিফট, ইউনাইটিং দ্য স্কাই, আর্থ অ্যান্ড অল লিভিং বিংস ইন এ কন্টিনিউয়াস সাইকেল। মানে হচ্ছে এটা দেখানো হয়েছে কিভাবে একটা দিন উপহারের মতো অতিক্রান্ত হয় এবং আকাশ, পৃথিবী বা সব জীবজন্তুকে একটা অবিরাম চক্রে এটা একত্রিত করে, কন্টিনিউয়াস সার্কেল।
বা সাইকেল, অবিরাম একটা চক্র। বাই অবজার্ভিং লাইফ ফ্রম এ হাই পার্সপেক্টিভ, দ্য পোয়েম শোজ দ্যাট দ্য নেচার হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উইজডম। মানে উচ্চ একটা দৃষ্টিভঙ্গি থেকে জীবনকে যখন দেখানো হয়, এই দেখার মাধ্যমে কবিতাটিতে বোঝানো হয়েছে যে প্রকৃতির নিজস্ব একটা ভাষা এবং উইজডম বা প্রজ্ঞা রয়েছে। আলটিমেটলি দ্য পোয়েম হাইলাইটস দ্য ডিপ কানেকশন বিটুইন হিউম্যানস অ্যান্ড দ্য এন্ডলেস রিদম অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। শেষ পর্যন্ত এই কবিতাটি মানুষ এবং প্রকৃতির চিরন্তন ছন্দের একটা গভীর সংযোগকে তুলে ধরছে। তো বেসিক্যালি প্রকৃতি এবং মানুষ এবং আকাশ এবং সবকিছুকে একসাথে তুলে ধরা হয়েছে কবিতাতে একটা পাখির যাত্রার মাধ্যমে। এই ছিল আমাদের আজকের ভিডিওর সবগুলা কবিতা। আর মোটামুটি এই টোটাল 15টা যেই কবিতার থিম আমরা দেখছি, সেগুলা পড়লেই এইচএসসি পরীক্ষায় কমন পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছেন। এবং ফর দ্য ফাইনাল টাইম বলে দিই, টাইটেল হয়তো আসবে না, কবিতার প্রথম লাইন আসবে, অথবা বড় কবিতার প্রধান অংশগুলোর প্রথম লাইন আসবে, বা প্রথম লাইন থেকে আপনাদেরকে বুঝতে হবে কোন থিম আসছে। তো সেই অনুযায়ী আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলো মনে রাখলে আশা করি আপনারা থিম লিখতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আর এই ছিল আমাদের থিমের ভিডিও। আসসালামু আলাইকুম।